প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নাকি খোলা হাওয়ার জনক, এই নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মতামত রয়েছে। আমরা এই মুহূর্তে যার সঙ্গে কথা বলবো তিনি আরএসপির সাধারণ সম্পাদক, প্রাক্তন সাংসদ মনোজ ভট্টাচার্য। মনোজদা, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার? আমার মনে হয় না অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। আমার মনে হয় যে এটা মোটামুটি একটা পরিকল্পনার মধ্য দিয়েই এসেছিলেন। যদিও সোনিয়া গান্ধীর সেই সময় যে স্যাক্রিফাইস, সেটা নিশ্চয়ই স্মরণীয়। উনি না চাইলে পরে মনমোহন সিং প্রাইম মিনিস্টার হতে পারতেন না। কিন্তু মনমোহন সিং, আমি নিশ্চিত যে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল, আন্তর্জাতিক পুঁজির বিশেষ আস্থাভাজন ছিলেন। সেই হিসেবে মনমোহন সিংয়ের নামটা চলে এসেছিল। ইনসিডেন্টালি সোনিয়া গান্ধীর একটা স্যাক্রিফাইসের ব্যাপার আছে। এখানে দাঁড়িয়ে একটা জিনিস বলার কথা, আপনি বামপন্থী দলের সাধারণ সম্পাদক, সেখানে দাঁড়িয়ে খোলা হওয়ার যে পুঁজির কথা, যেটা এখানেও একটা সময় ছিল যখন 1991 সালে যখন নরসিংহ রায়ের অর্থমন্ত্রী হিসেবে মনমোহন সিং দায়িত্ব নেয়, তারপরে 94-এ আমরা যেটা দেখি যে এখানে জ্যোতি বসু তিনি সেই ধরনের একটা বিধানসভায় প্লেস করেন। তাহলে এখন কি এবার কি বামপন্থীদের খোলা হাওয়ার পথে যাওয়া উচিত, এবং সেখানে দাঁড়িয়ে আপনার চোখে আপনি কিভাবে মনমোহন সিংকে বিশ্লেষণ? 1994 সালে জ্যোতিবাবু যেটা করেছিলেন সেটা হচ্ছে যে নিওলিবারাল যে, অর্থাৎ নয়া উদারবাদী যে পরিস্থিতি, তার মধ্যে পশ্চিমবঙ্গকে যদি খানিকটা সুবিধা দেওয়া যায়, এই জন্য একটা ডকুমেন্ট তৈরি করেছিলেন। অন্য কিছু নয়, কোনো বিল নয়, কোনো আইন নয়, কিছুই নয়, একটা ডকুমেন্ট তৈরি করেছিলেন। যে ডকুমেন্টের মধ্যে দিয়ে অন্তত বলা যায় যে না, আমরা পুঁজি নিবেশের ক্ষেত্রে আমরা খানিকটা সহায়তা দেবো যারা পুঁজি নিবেশ করবেন। এরকম একটা ডকুমেন্ট তৈরি হয়েছিল 94-এ, যেটাকে শিল্পনীতি হিসেবে বলা হয়। আসলে সে শিল্পনীতি কিছু নয়, এটা শুধুমাত্র একটা টু ফ্যাসিলিটেট ইনভেস্টমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল জ্যোতিবাবু করার চেষ্টা করেছিলেন, বা লেফট ফ্রন্ট করার চেষ্টা করেছিল। আমাদের যদিও সেখানে বিরোধিতা ছিল। আমরা প্রথম থেকেই আমরা জ্যোতিবাবুর যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটাকে আমরা ডিক্রাই করেছিলাম, বলেছিলাম এই ডকুমেন্টটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের ক্ষতি করবে। এই অবধি একটা জিনিস জিজ্ঞেস করবো যে আবার ওই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার প্রসঙ্গে যাব। গান্ধী পরিবারের কাছাকাছি থাকার জন্যই কি, তার কারণেই কি কোথাও একটা প্রধানমন্ত্রী হতে পারলেন মনমোহন সিং? আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? না, গান্ধী পরিবারের খুব কাছাকাছি উনি ছিলেন এমন কথা মনে হয় না। উনি তো আসলে উনি প্রথমে অধ্যাপনার পরে অধ্যাপনা করতে করতে তিনি সেক্রেটারি হলেন, ফিনান্সের। তারপর উনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হলেন। তারপরে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান হলেন। ও তো অনেক অনেক ভূমিকা, সরকারের কাছাকাছি থাকার অনেক ভূমিকা ওনার ছিল, এবং উনি যথেষ্ট যোগ্যতার সঙ্গে সেই সমস্ত ভূমিকা পালন করেছেন। কিন্তু আফটারঅল যেটা সবচেয়ে বড় কথা, তাহলে গান্ধী পরিবারের আস্থাভাজনটা বড় কথা নয়, ইন্টারন্যাশনাল ক্যাপিটালের আস্থাভাজন, আন্তর্জাতিক পুঁজির আস্থাভাজন তিনি ছিলেন, যে কারণে মনমোহন সিং ওয়াজ চোজেন। আর একটা জিনিস জিজ্ঞেস করবো যে 2009 বা 2014 সময় যখন ইউপিএ গভর্নমেন্ট, আপনারা তার আগে ছেড়ে দিয়ে চলে এসেছিলেন যে কোনো কারণে, আমি সেই সমস্ত বিষয়ের মধ্যে ঢুকবো না, কিন্তু 2014-এ যখন গভর্নমেন্টটা চলে যাচ্ছে বা ইউপিএ গভর্নমেন্ট এত করাপশান, এত বিভিন্ন বিষয়ের সামনে আসছে, সেখানে দাঁড়িয়েও একটা বিষয় উঠেছিল, রাহুল গান্ধী এখন লোকসভার বিরোধী দলনেতা, তিনি অবধি একটি বিল ছিঁড়ে অনাস্থা প্রকাশ করেছিলেন। সেখানে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় যে সেই সময় প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি না করে, প্রধানমন্ত্রী করে মনমোহন সিংকে রাষ্ট্রপতি করলে ভালো হতো? যদি ইফ অ্যান্ড বাটের কোনো উত্তর হয় না, এসবের কোনো উত্তর নেই। ইফ অ্যান্ড বাট হলে পরে কোনো উত্তর থাকে ব্যক্তিগতভাবে কীভাবে মনে না। প্রণব মুখার্জি ওয়াজ অ্যাস্টিটিউট পলিটিশিয়ান, যথেষ্ট দক্ষ রাজনীতিজ্ঞ ছিলেন, এবং প্রেসিডেন্টেরও একজন দক্ষ রাজনীতিজ্ঞ হওয়াটাই ভালো। সেই হিসেবে প্রণব মুখার্জির চয়েসটা আমরা বিরোধিতা করলে পরেও সেটা একেবারে ভুল চয়েস নয়, কারণ এছাড়া কেউ ছিলেন না। আর মনমোহন সিং অ্যাজ আ প্রাইম মিনিস্টার, উনি ওনার বিরুদ্ধে নয়, ওনার বিরুদ্ধে কোনো রকম কোনো কলঙ্ক কেউ লেপন করতে পারেনি। কিন্তু ওনার শাসনকালে, ওনার প্রধানমন্ত্রিত্বকালে
প্রচুর করাপশনের প্রশ্ন এসেছিল, এবং সেই করাপশনের প্রশ্নগুলোকে মনমোহন সিংহ কিন্তু যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলেন, এবং তিনি প্রায় সবকটি ইনভেস্টিগেশনের ব্যবস্থা করেছিলেন, এমন না কিন্তু গোপন করার চেষ্টা করেননি। একটা সময় মনে আছে, আমিও ছিলাম সেখানটায়, আমি সীতারাম ইয়েচুরি, আমরা কয়েকজন বামপন্থী এমপি আমরা ওনার সঙ্গে কথা বলতে গেছিলাম আলাদা করে। তখন সীতারাম ইয়েচুরি আর কি বলেছিলেন, হালকা সুরায় বলেছিলেন যে স্যার এমন একটা অবস্থা আসছে ডক্টর সাহেব, যখন তুমি একাই ক্যাবিনেট হয়ে যাবে, আর কেউ থাকবে না ক্যাবিনেটে, সবাই চুরির দায়ে ধরা পড়ে যাবে। তো উনি সেটা কিন্তু এন্ডোর্স করেছিলেন, হেসেছিলেন, মুচকি হেসেছিলেন, বলছেন ইটস নট লাইক দিস। তো মনমোহন সিং তার ব্যক্তিত্বটা অত্যন্ত নমনীয় ব্যক্তিত্ব ছিল, তিনি অভদ্র ছিলেন না, খুবই ভদ্রলোক ছিলেন, নম্র ভদ্রলোক, শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নেই এতে। তবে এবং ওর সময় আমি এটা বলতে নিশ্চয়ই চাইব যে ওর সময় যে সমস্ত প্রো পিপল বিলগুলো আইনে পরিণত হয়েছিল, যেমন রাইট টু ইনফরমেশন, যেমন ফরেস্ট রাইটস, যেমন এই রোজগার যোজনা, অর্থাৎ গ্রামীণ রোজগার যোজনার গ্যারান্টি, এই ইত্যাদিভাবে যেসব আইনগুলো হয়েছিল সেই আইনগুলো যথেষ্ট, এবং ফুড সিকিউরিটি আলটিমেটলি যেটা সবচেয়ে বেশি ক্ষতি করলো ইউপিএ গভর্নমেন্টের, সেটা হচ্ছে ফুড সিকিউরিটি। ফুড সিকিউরিটি যদি না করতো তাহলে হয়তো দেশীয় পুঁজিপতিরা, বড় বড় পুঁজিপতিরা এবং আন্তর্জাতিক পুঁজিপতিরা তারা এতটা খেপে উঠতো না। অর্থাৎ তাদের যে সাবসিডিটা মোদি এখন দিচ্ছেন, মানে বছরে বহু কোটি টাকার মাফ করে দেওয়া হচ্ছে, সেই মাফ করা যেত কিনা বা যায় কিনা এটা সংশয় ছিল। না, এটা তো বামপন্থীদের চাপে অনেক সময় করা হয়েছে বা এরকম ধরনের একটা বক্তব্য রয়েছে। সেই সময় বামপন্থীরা ছিলেন না। 2008 সালে বামপন্থীরা এই 123 123 এগ্রিমেন্টের বিপক্ষে দাঁড়িয়ে জর্জ বুশের সঙ্গে মনমোহন সিংয়ের যে চুক্তি, সেই চুক্তির বিপক্ষে দাঁড়িয়ে বামপন্থীরা সমর্থন প্রত্যাহার করেছিলেন। তার সঙ্গে পরের যে ফুড সিকিউরিটি অ্যাক্ট যেটা এসেছিল তার সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। বামপন্থীরা তখন সেই জায়গায় ছিলেন না। বামপন্থীরা তার আগেই ক্ষয়প্রাপ্ত হয়েছেন, সমর্থন ভূমি অনেকখানি নষ্ট হয়ে গেছে। কিন্তু যেটি বিষয় তা হচ্ছে মানুষের পক্ষে দাঁড়িয়ে কিছু সিদ্ধান্ত মনমোহন সিংয়ের সরকার নিয়েছিল। যেমন একদিকে যেমন আমরা ভীষণ ক্ষতিকারক বলে মনে করি যে এলপিজি অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের তত্ত্ব, যে তত্ত্বটা খানিকটা বাধ্য হয়েও হয়েছিল। অর্থাৎ চন্দ্রশেখর যে সময় নাকি প্রাইম মিনিস্টার, 1989-এ ভিপি সিংয়ের গভর্নমেন্ট পড়ে যাওয়ার পরে বিজেপির কারণে তখন ভারতবর্ষের সোনা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে গচ্ছিত রাখতে হয়েছিল। কারণ হচ্ছে আমদানি যে করা হয় ক্যাপিটাল গুডস এবং পেট্রোল, বিশেষ করে পেট্রোল, ক্রুড অয়েল এবং মানে ইন্ডাস্ট্রির জন্য পার্টস, কোনোটাই আনার মতো ক্ষমতা আমাদের ছিল না, তলানিতে চলে গেছিল। তার জন্য 80s-এর যে রেকলেস রুল, এমনকি ইনক্লুডিং রাজীব গান্ধীর যে সময়, সেই সময় যে রেকলেস রুল চললো, যখন নাকি ইম্পোর্ট একটা লিবারালাইজ হয়ে গেল এবং বাইরে থেকে এমন বহু জিনিস ছিল যে জিনিসগুলো আমাদের দেশের মানুষের স্বার্থের কোনো প্রয়োজন ছিল না, তার ফলেও অনেকখানি এই ঘটনাটা ঘটেছে। মনমোহন সিং আলটিমেটলি চন্দ্রশেখরের সময় দাঁড়িয়ে যে অবস্থাটা হয়েছিল তার থেকে অব্যাহতি পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক যে নির্দেশ দিয়েছিল বা যে পরামর্শ দিয়েছিল, সে পরামর্শ মেনে নিয়েছিল। ফলে একে বিচ্ছিন্নভাবে দেখার কোনো জায়গা নেই, বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। কিন্তু মনমোহন সিং নিজে বোঝেননি, আমাকে নিজে যেটা স্বীকারও করেছিলেন যে আই ডিড নট রিয়েলাইজ যে এরকম একটা অবস্থা হবে। অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর সময় যেভাবে কি একেবারে ধারাপ্রবাহে সমস্ত প্রাইভেটাইজেশন হচ্ছে, বেসরকারিকরণ করা হচ্ছে, একেবারে বেছে বেছে বিজেপির ঘনিষ্ঠ পুঁজিপতিদের, অনিল আগরওয়ালের মতন পুঁজিপতিকে, বেদান্তের অথবা এই ধরনের পুঁজিপতিদের যেভাবে কি সমস্ত সরকারি যে রাষ্ট্রায়ত্ত ব্যবসাগুলো ছিল সমস্ত দিয়ে দেওয়া হচ্ছে, এবং তার সঙ্গে যেভাবে কমিউনালিজম মাথাচাড়া দিয়েছে, তার বিরুদ্ধে আমরা যখন নাকি পার্লামেন্টে যথেষ্ট প্রভাবী ভাষণ আমরা যখন দিচ্ছি, সেটা মনমোহন সিং কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে স্বীকার করেছিলেন যে আমি বুঝিনি যে অবস্থাটা এই জায়গায় চলে যেতে পারে। আমি যে লিবারালাইজেশনের কথা বলেছিলাম সেটা এই লিবারালাইজেশন নয়, তার অন্য কনোটেশন আছে, অন্য মানে আছে, কিন্তু এরা তো একেবারে সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে, এটা বলেছিলেন। আমার আর একটা প্রশ্ন থাকবে যে সেই সময় আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি যদিও হাইপোথেটিক্যাল প্রশ্ন আপনি উত্তরও দিতে চান না, সোমনাথ চট্টোপাধ্যায় এবং মনমোহন সিং আপনার কিভাবে বিশ্লেষণ করবেন?
না, দুজন তো ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব, ভিন্ন ভিন্ন দায়িত্ব তারা পালন করেছেন। সোমনাথ দা স্পিকার ছিলেন, লোকসভার অধ্যক্ষ ছিলেন, আর মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন। ফলে কোনো কম্প্যারিজন তো হতে পারে না, কোনো তুলনা কোনো ব্যাপার আসতে পারে না, কোনো তুলনা হবেই না, কোনো তুলনার ব্যাপারই নেই কোনো। সোমনাথ চ্যাটার্জি দায়িত্ব পালন করেছেন, মনমোহন সিং দায়িত্ব পালন করেছেন। দুইয়ের মধ্যে দ্বন্দ্বও ছিল না, কোনো বন্ধুত্ব সেভাবে ছিল না। আমরা কথা বললাম আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্যের সঙ্গে, এবং তিনি তার যে অভিব্যক্তি, তার যে যাপন, তার যে জ্ঞাপন, তার মধ্যে দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তিনি তার মতো করে ধরার বা এই আলোকে ধরার চেষ্টা করলেন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।